তাড়াতাড়ি পিঠাগুলো নিয়ে বাজারে যেতে হবে। ইস, আজ কত দেরি হয়ে গেল। তোরই মা রান্নাঘরে খাবার ঢাকা দিয়ে আছে, খেয়ে নিস। আমি বাজারে যাচ্ছি। কিরে হরি, তুই এখন কিছু বলবি? জরুরি কিছু না হলে পরে বলিস ভাই। আমার হাতে একদম সময় নেই, আমাকে এখন বাজারে যেতে হবে। আরে লতা বুবু, দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে জরুরি কথা বলতে এসেছি। কি বলবি তা তাড়াতাড়ি বল ভাই, একদম হাতে সময় নেই। কিছুক্ষণের মধ্যেই বাজার জমে যাবে, তখন পিঠার খদ্দের বেশি পাওয়া যাবে। আরে লতা বুবু, বাজারে যে যাচ্ছ, যাবে কি করে? খালের ওপর কাঠের পুলটা তো ভেঙে গেছে। কি বললি? কাঠের পুলটা ভেঙে গেছে? এই পুলটা ছাড়া তো বাজারে যাবার অন্য কোনো পথও নেই। হ্যাঁ লতা বুবু, কি যে সমস্যায় সবাই পড়বে এখন। কবে নাগাদ পুল ঠিক হবে কিছু জানিস? তা কি করে জানবো লতা বুবু? মোড়লের কানে খবরটা গেলে যদি কোনো ব্যবস্থা নেয়। অসুবিধা তো তোমার একার হবে না লতা বুবু, অসুবিধা আমাদের সবারই হবে। এই কাঠের পুলটা তাড়াতাড়ি ঠিক না হলে অনেক সমস্যা হয়ে যাবে। কিন্তু সে তো অনেক দিনের ব্যাপার। এই পিঠা বাজারে বিক্রি করেই তো আমার সংসারটা চলে। পুলটা ভেঙে গেল, তাহলে আমি বাজারে কি করে যাই? খুব সমস্যা হয়ে গেল রে হরি, আমার সংসার চলবে কি করে? কি আর বলবো তোমাকে লতা বুবু, অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। আমি এখন যাই লতা বুবু, সবাইকে খবরটা দিতে হবে। এখন আমি কি করব? পিঠা বিক্রি না করলে আমার সংসার চলবে কি করে? বাপ মা মরা মেয়েটার মুখে দুটো ডাল ভাত তুলে দিব কি করে? হায় সৃষ্টিকর্তা, এ কোন বিপদে পড়লাম! শাক চচ্চড়ি হয়ে গেছে, এখন ভাতটা চড়িয়ে দিই। তাড়াতাড়ি রান্না শেষ করে কাজে যেতে হবে। ভাগ্যিস দিলু ভাবি লোকের বাড়িতে রান্নার কাজটা জোগাড় করে দিয়েছিল, তা না হলে যে কি হতো। মা, ও মা! কিরে, কি হয়েছে মা? খিদে পেয়েছে? এই তো ভাতটা হয়ে গেলেই তোকে খেতে দেব। আমি খাবো না মা, আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। কেন রে, শরীরটা খারাপ নাকি? দেখি কাছে আয় তো। হে কি, তোর গায়ে তো অনেক জ্বর রে মা, গিয়ে শুয়ে থাক। যেতে পারবি তো? হ্যাঁ মা, পারবো। তোরই মা আমার, কি হয়েছে তোর? তোরই কথা বল, কথা বল মা। দেখি মা, হা করো তো, হা করো। কি বুঝলেন কবিরাজ সাহেব? তোরই শরীরে কি অবস্থা? ও ভালো হয়ে যাবে তো? যা ভেবেছিলাম, লক্ষণ বিচার করে বুঝলাম তোরির একটা অসুখ হয়েছে, রক্তের অসুখ। রক্তের অসুখ? হ্যাঁ, অসুখটা খুবই জটিল। হে, আপনি কি বলছেন কবিরাজ সাহেব? এখন আমি কি করব? আর এই অসুখের ওষুধটা কি? তুমি এত চিন্তা করছো কেন? চিন্তার কিচ্ছু নেই। অসুখটা জটিল হলেও এর ঔষধ খুবই সহজ। তোমার আশেপাশেই পাওয়া যায় এমন একটা বস্তু দিয়েই এর চিকিৎসা করা খুব সহজেই হয়ে যাবে, বুঝলে? কি সে বস্তু কবিরাজ সাহেব? কচু শাক। কচু শাক? হ্যাঁ, কচু শাক। কচু শাক এই অসুখের খুব ভালো ঔষধি। নিয়মিত কচু শাক খেলে তোমার মেয়ের এই অসুখটা একদিন নিশ্চয়ই সেরে যাবে। কচু শাক তো অনেক পাওয়া যাবে কবিরাজ সাহেব, সামনে পুকুর পাড়ে তো অনেক কচু শাক জন্মেছে। তাহলে তো খুবই ভালো। মেয়েকে তাহলে নিয়মিত কচু শাক খাওয়াও, পরিবর্তন নিজেই টের পাবে, বুঝলে? আমি আজই পুকুর পাড় থেকে কচু শাক তুলে এনে রান্না করে তরিকে খাওয়াবো। বেশ, তাহলে তাই করো। আমি আজ তাহলে আসি, আমার আবার অন্য জায়গায় রোগী দেখতে যেতে হবে। আমি 1 সপ্তাহ পরে এসে তরিকে আবার দেখে যাব। ঠিক আছে কবিরাজ সাহেব। নিয়মিত কচু শাক খেলেই আমার মেয়েটা সুস্থ হয়ে যাবে। আমি প্রতিদিন পুকুর পাড় থেকে কচু শাক তুলে এনে তরিকে রান্না করে খাওয়াবো। মা, ও মা! খিরে মা, শরীরটা বেশি খারাপ লাগছে? না মা, আগের চাইতে ভালোই লাগছে। মা, আমি ভালো হয়ে যাব তো? হ্যাঁ রে মা, হ্যাঁ, তুই অবশ্যই ভালো হয়ে যাবি। তুই আবার খেলতে পারবি, দৌড়তে পারবি, তোর দুর্বলতা একদম চলে যাবে। তুই চিন্তা করিস না মা, আমি আসি তো। যাই, পুকুর পাড় থেকে কটা কচু শাক তুলে এনে রান্না করি। আমার মেয়েটাকে আজ সুন্দর করে কচু শাক রান্না করে খাওয়াবো।
বাহ, পুকুর পাড়ে তো অনেক কচু শাক জন্মেছে। এখানে যত কচু শাক জন্মেছে আমার মেয়েটাকে তো অনেক দিন খাওয়ানো যাবে। যাক, ভালোই হলো, ঘরের এত কাছেই আমি আমার মেয়ের ওষুধটা পেয়ে গেলাম। খামা, বেশি করে কচু শাক খা। কবিরাজ বলেছে কচু শাক খেলে তোর শরীর ভালো হয়ে যাবে। মা, আমি সত্যি ভালো হয়ে যাব তো? আমার কিন্তু খুব দুর্বল লাগে। কিন্তু মা, আমার না খেলতে খুব ইচ্ছা করে মা, কিন্তু আমি তো হাঁটতে পারি না, দৌড়তে পারি না। আমি কি করে খেলবো মা? চিন্তা করিস না মা, নিয়মিত কচু শাক খেলে তুই সুস্থ হয়ে যাবি, তোর রক্তের অসুখটা সেরে যাবে। তুই আবার আগের মতো হাঁটতে পারবি, দৌড়তে পারবি, আর খেলতেও পারবি। সত্যি মা, আমি আবার খেলতে পারবো তো? হ্যাঁ রে মা, সত্যি তুই আবার খেলতে পারবি। এখন এসব না বলে জলদি কচু শাক খেয়ে নে তো। আজ অনেকগুলো কচু শাক তুলে নিয়ে যাব, খুব সুন্দর করে রান্না করে তবেই আমার তরিকে খেতে দেব। আই আই, কে তুমি? এখান থেকে কচু শাক চুরি করছো কেন? চুরি? চুরি কেন হবে? এই কচু শাকগুলো তো পুকুর পাড়ে এমনিতেই গজিয়েছে। দাঁড়াও দাঁড়াও, তুমি মুন্সিবাড়ির বউ লতা না? তোমার স্বামী মারা যাবার পর থেকেই মেয়েকে নিয়ে বাড়িতে একা থাকছো না? হ্যাঁ, আমি লতা। আর আমি এই বাড়ির বড় বউ রানু। আমি তাহলে তোমাকে ঠিকই চিনতে পেরেছি। তুমি না বাজারে নকশি পিঠা বিক্রি করতে, কিন্তু এখন কচু শাক চুরি করছো কেন? আপনি বারবার আমায় চোর বলছেন কেন? এই পুকুর পাড়ে এই কচু শাকগুলো তো এমনিই গজিয়েছে। আমি কেবল এখান থেকে কয়টা কচু শাক নিয়েছি মাত্র। হ্যাঁ, কচু শাকের তো অনেক দাম, বিক্রি করলে অনেক টাকা পাওয়া যায়। বিক্রি করার জন্যেই কচু শাক নিচ্ছ, তাই না? সেটা আমি ভালো করেই জানি। আমি বিক্রি করার জন্য শাকগুলো নিচ্ছি না। আমার মেয়েটা খুব অসুস্থ, কবিরাজ বলেছে প্রতিদিন ওকে কচু শাক খাওয়াতে, তাই প্রতিদিন এখান থেকে কয়টা কচু শাক তুলে নিয়ে যাই। এই শাকগুলো তো পুকুর পাড়ে এমনিই গজিয়েছে, এইগুলো তো কারো সম্পত্তি না। তা গজিয়েছে, কিন্তু মাটিতেই তো গজিয়েছে, তাই না? আকাশে তো আর গজায়নি। বলি, পুকুর পাড়ের এই জমিটা কার জানো? না তো, এটা কার জমি? এটা আমাদের জমি। শাকগুলো আমাদের জমিতেই গজিয়েছে, সুতরাং এই শাকের মালিক আমরা। এই জমি আপনাদের? হ্যাঁ, আমাদের জমি। আর তুমি আমাদের জমি থেকে কচু শাক চুরি করেছো। দয়া করে আমায় কটা কচু শাক নিতে দিন। গাছের পুলটা ভেঙে যাওয়ায় বাজারে যেতে পারছি না, তা না হলে বাজার থেকেই শাক কিনতাম। আমার মেয়েটার কচু শাক খাওয়া যে খুব প্রয়োজন। ঠিক আছে, প্রয়োজন সেটা বুঝলাম। তাহলে এক কাজ করো, এই কচু শাকের দাম দাও। জি, কত দিতে হবে? 20 টাকা দাও। বাজারে তো 10 টাকা করে দাম, আপনি এত বেশি কেন চাইছেন? ঠিক আছে, তাহলে বাজার থেকেই কিনে নাও। ঘরের কাছে কচু শাক পেয়ে যাচ্ছ, হাত পা নাড়াতেই হচ্ছে না, কষ্ট করে বাজারে যেতে হচ্ছে না, সেটার আবার দাম দিবে না? জি আচ্ছা, ঠিক আছে। তুমি প্রতিদিন এই দাম দিয়ে এখান থেকে কচু শাক নিতে পারো, কোনো সমস্যা নেই। জি, মানে যদি দামটা একটু কমিয়ে রাখা যেত। না, একটু কম হবে না। বাজারে কি এত ভালো কচু শাক পেতে? এখান থেকে তাজা তাজা কচু শাক নিয়ে যাচ্ছ, ভালো জিনিসের দাম তো একটু বেশি হবে। আচ্ছা, ঠিক আছে। জামা, জলদি করে কটা ভাত খেয়ে নে, পেট ভরে খেলে দেখবি শরীর এমনি ভালো লাগছে। মা, আজ তুমি কাজে যাবে না? হ্যাঁ রে মা, তোকে খাবারটা দিয়েই আমি কাজে যাব। লতা বুবু, ও লতা বুবু। আরে হরি যে, কিছু বলবি? একটা ভালো খবর আছে লতা বুবু। তাই নাকি? কি খবর রে হরি? আজিজ চৌধুরীর নাম শুনেছ লতা বুবু? হ্যাঁ, কখনো দেখিনি, কিন্তু নাম শুনেছি। আমাদের গ্রামের বিশিষ্ট ধনী ব্যবসায়ী আজমল চৌধুরীর নাতি। আজমল চৌধুরীর একমাত্র কন্যার একমাত্র পুত্র। সদরে তাদের বিরাট ব্যবসা, আর অনেক টাকার মালিক তারা। হ্যাঁ, তুমিও তাহলে চেনো। আজিজ চৌধুরী আমাদের গ্রামের কাঠের পুলটা ঠিক করে দেবে, এবং খুব শীঘ্রই দেবে। তাই নাকি? এ তো খুব ভালো খবর। হ্যাঁ, কাঠের পুলটা ঠিক হয়ে গেলে আর বাজারে যেতে অসুবিধা হবে না। তুমি আবার তোমার নকশি পিঠার ব্যবসাটা শুরু করতে পারবে। হ্যাঁ রে, আমার জন্য তাহলে খুব ভালো হয়।
আমাদের সবার জন্যই খুব ভালো হয়। আজিজ চৌধুরী নাকি খুব শীঘ্রই এই গ্রামে আসবে। এই গ্রামে তো তাদের অনেক জমি জমা। শুনেছিলাম তারা এখানের বাড়ি বিক্রি করে নাকি সদরে চলে গেছে। হ্যাঁ, ঠিকই শুনেছ। বড় লোকের খেয়াল আর কি। আমাদের অমন বাড়ি থাকলে কখনো কি বিক্রি করতাম? বড় লোকদের মতিগতির খবর আমাদের নিয়ে কি লাভ? যাই হোক, অনেকদিন পর একটা ভালো খবর দিলি। আমি তাহলে এখন আসি লতা বাবু। আচ্ছা, ঠিক আছে। মা, কাঠের পুলটা ঠিক হয়ে গেলে তুমি আবার বাজারে গিয়ে নকশি পিঠা বিক্রি করতে পারবে, তাই না? হ্যাঁ রে মা, তখন আমাকে আর লোকের বাড়িতে রান্না করতে যেতে হবে না। তোকেও অনেক সময় দিতে পারবো। ওহ, খুব ক্লান্ত লাগছে। কতক্ষণ ধরে হাঁটছি, শরীরটাও ভালো লাগছে না। বাড়ির রাস্তাটা কি করে যে হারিয়ে ফেললাম সেটাই তো বুঝতে পারছি না। টাকার থলেটাও ভুল করে ফেলে এসেছি। যাই, ওই গাছের নিচে গিয়ে একটু বসি। কি শান্তি! গাছের ছায়ায় বসে খুব ভালো লাগছে। এখন একটু ঘুমিয়ে নিতে পারলে ভালো হতো। যে বাড়িতে উঠেছিলাম সে বাড়িতে গিয়ে আরাম করে ঘুমানো যেত। কপাল খারাপ, রাস্তা তো হারিয়ে ফেলেছি। এখানে বরং একটু ঘুমিয়ে নেই। শরীরটা একটু ভালো লাগলে আবার রাস্তার খোঁজ শুরু করব। এই যে, কে তুমি? এই গাছের নিচে বসে কি করছো? আমি হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে পড়েছি, তাই ভাবলাম এই গাছের নিচে একটু বসে জিরিয়ে নেই। আর আমি হচ্ছি... থাক, হয়েছে, বুঝতে পেরেছি। রাস্তাঘাটের লোক তুমি। কাপড় চোপড় দেখে মনে হচ্ছে রাস্তায় রাস্তায় হেঁটে বেড়াও। জি, কি বলছেন আপনি? কি বলছি? তোমাদের মতো লোকদের আমার হাড়ে হাড়ে চেনা আছে। তাই এই গাছের নিচে যে বসেছো, মুফতে বসতে পারবে না কিন্তু ভাই। এই জন্যে তোমাকে দাম দিতে হবে। মানে কি বলছেন আপনি? এই গাছের নিচে বসতে হলে দাম দেওয়া লাগবে? হ্যাঁ, গাছটা আমি লাগিয়েছি, আমি যত্ন করছি। আমার গাছের ছায়ায় তুমি বসেছো, এমনি এমনি তোমায় বসতে দেবো নাকি? এর দাম দিতে হবে না? কিন্তু গাছ তো লাগানোই হয় পথিকের ছায়া দেবার জন্য। ক্লান্ত পথিক যেন একটু গাছের নিচে বসে জিরিয়ে নিতে পারে, সেজন্যই তো এইসব গাছ লাগানো হয়। এজন্য দাম দিতে হয়, সে কথা তো আমি শুনিনি। আমার গাছে তো মুফতে ছায়া দেওয়ার জন্য না, টাকা দিতে পারলে দাও, না হলে চলে যাও। তোমার সাথে এত কথা বলে আমি সময় নষ্ট করতে পারবো না বাপু। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অত ঝামেলা আমি চাচ্ছি না, আমি চলে যাচ্ছি। ইস, শখ কত! পয়সা দেবার মুরদ নেই, আবার আমার গাছের নিচে জিরোতে এসেছে। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কি কেউ আছেন? কে আপনি? কাউকে খুঁজছেন? না, আমি আসলে খুব ক্লান্ত। আমার শরীরটাও ভালো লাগছে না। আমি কি আপনার এখানে একটু জিরিয়ে নিতে পারি? হ্যাঁ, অবশ্যই আসুন। আমার ঘরের দাওয়ায় পাটি পেতে দিচ্ছি, আপনি বিশ্রাম করুন। আপনাকে অনেক ধন্যবাদ। আমার কাছে এখন টাকা নেই, তবে আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে এর দাম... দাম? কিসের দাম? কি বলছেন আপনি? কিছু সময় বিশ্রাম নেবেন, এই জন্য আমি দাম নেব? সি 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 সি, আসুন আপনি, আপনাকে পাটি পেতে দিচ্ছি, আপনি বিশ্রাম করুন। কি আরাম লাগছে। মামা, মা আপনাকে পিঠেটা খেতে বলেছে। বাহ, কি সুন্দর নকশি পিঠে! কে বানিয়েছে খুকি? আমার মা বানিয়েছে। তুমি তো ভারী মিষ্টি মেয়ে। কি নাম তোমার? আমার নাম তরি। বাহ, খুব সুন্দর নাম তো। তোরি, কি করছিস? মামাকে বিরক্ত করা হচ্ছে বুঝি? না না, কি বলছেন? বিরক্ত করব কেন? আপনার মেয়ে ভারী মিষ্টি। না মা, আমি মামার সাথে গল্প করছিলাম। আচ্ছা, ঠিক আছে রে মা, পরে গল্প করিস। এখন যা তো, গিয়ে কচু শাকটা খেয়ে শেষ করে ফেল। আচ্ছা ঠিক আছে মা। কচু শাক? তোরে কি কচু শাক খেতে খুব ভালোবাসে নাকি? না ভাই, তেমন কিছু না। আসলে কি আর বলবো, তোরির একটা অসুখ আছে, রক্তের অসুখ। তাই কবিরাজ ওকে প্রতিদিন কচু শাক খেতে বলেছে।
কচু শাক তো আমাদের আশেপাশেই পাওয়া যায়। কচু শাক তো সহজেই পাওয়ার কথা। তা পাওয়া যায়, কিন্তু কিন্তু কি? আমি পুকুরের পাড় থেকে প্রতিদিন কচু শাক তুলে আনি, আর সেই জন্য আমাকে টাকা দিতে হয়। টাকা দিতে হয় কেন? পুকুর পাড়ে তো কচু শাক এমনিতেই জন্মায়। পুকুর পাড়ে জমিটা নাকি ওই বাড়ির রানু ভাবিদের জমি। রানু ভাবি জমির থেকে শাক তুলে আনি, তাই আমাকে এ জন্যে টাকা দিতে হয়। কি বললেন? ওই জমিটা রানু ভাবিদের? কি ব্যাপার বলুন তো, আপনি হাসছেন কেন? আপনার কথা শুনে হাসি পেল। আসলে ওই জমিটা... এই যে লতা, গতকাল যে কচু শাক নিয়েছিলি, দাম দেওয়ার খেয়াল আছে? দাও, এক্ষুনি কচু শাকের দাম দাও। আমি দাম দিয়ে দেব ভাবি, আজকে শুধু আমাকে কিছু কচু শাক তুলতে দিন। আমি কালকের আর আজকের কচু শাকের টাকা একসাথে দিয়ে দেব। তোমার চালাকি আমি বুঝি না মনে করেছো? এসব চালাকি আমার সাথে হবে না। দাও, আগে টাকা দাও। আরে, ও এখানে কি করছে? তোমরা আশ্রয় দিয়েছো বুঝি, আবার পিঠাও খাচ্ছে। উনি একজন ক্লান্ত পথিক ভাবি। হ্যাঁ হ্যাঁ জানি, আমার ওখানেও গিয়েছিল, গাছের নিচে বসে জিরোতে দু কথা শুনিয়ে বিদেয় করেছি। এইসব হাড় হাবাতেদের খাওয়ালে তোমার ঘরে টাকা পয়সা কখনোই থাকবে না, বুঝেছো লতা? রানু ভাবি, আপনি লতা আপার কাছ থেকে কচু শাকের দাম হিসেবে এ পর্যন্ত যত টাকা নিয়েছিলেন সব টাকা ফেরত দিন। কি বললে? কি বললে তুমি? তোমার এত বড় সাহস, উড়ে এসে জুড়ে বসে আমার কাছে টাকা ফেরত চাচ্ছ? আমার জমির কচু শাক বিক্রি করে টাকা নিচ্ছি, তাতে তোমার কি? আমার অনেক কিছু, কারণ এই জমিটা আপনার না, এই জমিটা আমার। আপনি এতদিন মিথ্যে বলে লতা আপার কাছ থেকে টাকা নিচ্ছিলেন। মানে কি বলছো কি তুমি? কে তুমি? আমি হচ্ছি... আরে ছোট সাহেব, আপনি এখানে? আমি আপনাকে সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছি। ছোট সাহেব? হ্যাঁ, ইনি তো আজিজ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আজমল চৌধুরীর নাতি। এ কি বলছো? হ্যাঁ, আমি আজিজ চৌধুরী। আমার মা তার এই গ্রামের সমস্ত জমি জমা আমাকে লিখে গেছেন। সুতরাং রানু ভাবি, আপনার হয়তো জানা নেই, পুকুর এবং পুকুর পাড়ের জমিটা আমার। এমনকি আপনার বাড়ি যে জমির ওপর দাঁড়িয়ে আছে সেটাও আমার। আমি চাইলে আপনাকে বাড়ি থেকে বের করে দিতে পারি। ছোট সাহেব, দয়া করে ওই বাড়ি থেকে আমায় বের করে দেবেন না, আমার ভুল হয়ে গেছে। আমি আপনাকে চিনতে পারিনি ছোট সাহেব, আমাকে ক্ষমা করে দিন। এক শর্তে আমি আপনাকে ক্ষমা করতে পারি, যদি আপনি লতা আপাকে তার সমস্ত টাকা ফেরত দিয়ে দিন। হ্যাঁ অবশ্যই, আমি লতার সমস্ত টাকা ফেরত দিয়ে দিলাম। লতা আপা, আপনি পুকুর পাড় থেকে যত ইচ্ছে কচু শাক তুলে তরিকে খাওয়াবেন, আর আপনার যে কোনো প্রয়োজনে আমাকে জানাবেন। আমি আপনাদের সাহায্য করতে সর্বাত্মক চেষ্টা করব। আজ তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চলি তাহলে, আবার দেখা হবে। হরি, চলো। আরে বুড়িমা, কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? দুঃখের কথা আর কি বলবো রে কামাল, ওদিক দিয়ে আসছিলাম, জামালের বাড়ি হয়ে যখন আসবো ভাবলাম ওর কাছ থেকে কিছু সবজি নিয়ে নি। এরপর কি হলো? সবজি পাওনি? আমায় ভালো সবজি দেখিয়ে এই থলেতে যত খারাপ সবজি ধরিয়ে দিয়েছে রে বাবা, এই দেখো। তাই তো, বেশিরভাগই পচা সবজি। ভুল করে দিয়ে দিয়েছে হয়তো। ভুল করে দেয়নি বাবা, ভুল করলে বেশিরভাগ সবজি কি খারাপ দেয়? একটা দুটা খারাপ হতে পারে। তুমি কিছু বলনি? বলেছিলাম, কিন্তু এই নাও বুড়িমা তোমার সবজি। ঠিক আছে বাবা, এই যে নাও তোমার টাকা। দাঁড়াও, গুনে দেখি টাকা ঠিক আছে কিনা। ছেঁড়া ফাটা টাকা নেই তো? আচ্ছা, না না না, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বাবা, আমি আসি তাহলে। কম টাকায় অনেক ভালো সবজি পেলে গো বুড়িমা,
আবার নিও কিন্তু। আচ্ছা বাবা, ভালো হলে আবার নেব। কি সব সবজি দেখছি পচা। জালাল এসব কি দিল আমাকে? যাই তো ওকে গিয়ে জিজ্ঞেস করি গে। জালাল, ও জালাল। কি হয়েছে? ডাকাডাকি করছো কেন? আরো সবজি লাগবে নাকি? এগুলো সব পচা বাসি সবজি। তুমি আমায় পচা সবজি কেন দিলে? কি বলছো? পচা হতে যাবে কেন? এই দেখো। তুমি তো এগুলোই দেখেছিলে, দেখেই তো নিয়েছো। এখন আবার আমাকে কেন বলছো? কি বলছো কি? আমি সব ভালো সবজি পছন্দ করেছিলাম, তুমি সেগুলো দেখে আমায় পচাগুলো দিলে। তোমার বয়স হয়েছে, চোখে কম দেখো। কি দেখতে কি দেখে নিয়েছো, তাতে আমার কি দোষ বলো? আমার চোখ এতটা খারাপও না। আমার এত কষ্টের টাকা এই সবজি কেনা। আমার টাকা ফেরত দিয়ে দাও। কিসের টাকা ফেরত? নিজে পছন্দ করে নিয়ে এখন নিজেই জোচ্চুরি করছো, তাই না? কিসের জোচ্চুরি? আমার অত কষ্টের টাকায় আমি এই পচা সবজি কেন নেব? আমার টাকা ফেরত দিয়ে দাও। তোমার সবজি তুমি রেখে দাও। কোনো টাকাই তুমি পাবে না বুড়িমা। সবজি নিলে নাও, না নিলে চলে যাও। আমার এত কষ্টের টাকা তুমি আমায় এইভাবে ঠকালে? সৃষ্টিকর্তা, তুমি তো সব দেখছো। থাক বুড়িমা, তুমি কেঁদো না। তুমি আমার সঙ্গে চলো তো, আসো। বুড়িমা, তোমার যত সবজির প্রয়োজন হয়, যা যা পছন্দ হয়, তুমি তুলে নিয়ে যাও, কেমন? না না বাবা, আমার কাছে যে আর টাকা নেই। আরে টাকার জন্য ভেবো না তো। তোমার যা যা প্রয়োজন হয় তুমি তুলে নাও। কিন্তু কোনো কিন্তু না, তোমার যা ভালো লাগে তুমি নিয়ে যাও। তোমায় ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই বাবা। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন। আমি এখন আসি বাবা। আবার এসো বুড়িমা। আরে, এর বাড়িতেও তো দেখছি খুব সুন্দর সবজির বাগান করেছে, কিন্তু বাটটা কেমন হয় কে জানে। কি গো কামাল, বাজারের দিকে যাচ্ছ নাকি? হ্যাঁ জালাল ভাই, তুমি কোথায় যাচ্ছ? আমিও বাজারের দিকেই যাচ্ছি। চলো একসাথেই যাওয়া যাক। বেশ তো, চলো। এই সপ্তাহের বিক্রি কেমন হলো কামাল? ভালোই হয়েছে জামাল ভাই। ব্যবসার বুদ্ধি লাগলে আমার কাছে আসবে, কোনো সংকোচ করবে না, কেমন? ঠিক আছে জালাল ভাই। সব জায়গায় সবজি বিক্রি করে কত বড়লোক হচ্ছে সবাই। আমাদের এখানে সবজির দাম মোটেও নেই, কম দামে বিক্রি করতে হয়। দাম আরো বাড়িয়ে দিতে হবে, বুঝলে? আমার তো মনে হয় আমি ন্যায্য দামেই বিক্রি করছি জালাল ভাই। দামের আবার ন্যায্য অনেক কিসের? দাম বেশি তো লাভ বেশি। দাম অনেক বাড়িয়ে রাখতে হবে। এসব কাজে কি কম কষ্ট নাকি বলো? কি যেন জামাল ভাই, আমার কাছে তো মনে হয় আমি ঠিক দামেই বিক্রি করছি। ওই তো বাজারে চলে এসেছি। জালাল ভাই, আমি এদিকটাই বসছি। এদিকে একটু গরম কম। তুমি কোথায় বসবে? আমি ওদিকে বসবো বাছা। ওদিকে লোকজন বেশি হয়, সবাই আমার সবজি কিনবে। আর শুধু তুমি চেয়ে চেয়ে দেখবে। হ্যাঁ 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 হ্যাঁ, বসো বসো। ওই জায়গাটা বিক্রির জন্য ভালো জায়গা, বুঝলে? আচ্ছা ঠিক আছে, পরে দেখা হবে তাহলে। আচ্ছা ঠিক আছে। বাঁচা ধনটাকে ওদিকটাই বসিয়ে দিয়েছি। ওদিকে মানুষ কেন, মাছিও যাবে না। আসুন আসুন, তাজা তাজা সবজি আছে, দেখে দেখে কিনুন, বেছে বেছে কিনুন।
এই যে সবজিওয়ালা, গত হাটে তোমার কাছ থেকে বেগুন কিনছিলাম, সব কয়টা বেগুনে পোকা ছিল, একটাও রান্না করন যায় নাই। কি বলছেন? আমি পোকাওয়ালা বেগুন বিক্রি করি না কখনো। কার না কার কাছ থেকে নিয়েছিলেন কে জানে। কার না কার কাছ থেকে না, তোমার কাছ থেকেই নিছিলাম। বলি, লোক ঠকাইয়া ব্যবসার কতদিন করবা? কি যাতা বলছেন? আমি কখনো বাজে জিনিস বিক্রি করি না। অন্য কারো কাছ থেকে কিনে আমার দোষ দেওয়া হচ্ছে, তাই না? যত সব এখন তো সব ভুইলাই যাবা, ঠক বাস জোচ্চোর। বলি, টাকাটা নেওয়ার সময় তো ভালো লাগছিল, তাই না? আমি তো টাকাটা ভালো করেই দিছিলাম, কিন্তু জিনিসটা তো ভালো দাও নাই তুমি। আরে বাপু, কি শুরু করলেন? সরুন তো, সরুন সরুন। আপনার জন্য আমার খদ্দের আসতে পারছে না। এই সরুন। এই আসুন আসুন, তাজা সবজি আছে, আসুন আসুন। ওই ওপরওয়ালা সব দেখতাছে, সবই দেখতাছে ওপরওয়ালা। দুই একটা পোকা থাকলে কি হয়? টাকা দিবে কম, জিনিস আবার ভালো চাইবে, দেখে শুনে কিনবে না, আর দোষ হবে আমার, যত সব। এই যে আসুন আসুন, ভালো সবজি আছে, আসুন আসুন। আসুন আসুন, কি লাগবে দেখুন। ভালো টমেটো হবে নাকি? এখানে সবই ভালো, দেখুন কি লাগবে। এ কি, টাকাটা কম ফেরত দিলেন যে? আরে জনাব, আপনাকে ঠিক মতো টাকা আমি ফেরত দিয়েছি, দেখুন না ভালো করে। না না, আপনি কম টাকা ফেরত দিয়েছেন, আমি আরো বেশি ফেরত পাবো। আরে না না, আপনি এত টাকাই ফেরত পাবেন, বুঝলেন? কেমন দু নাম্বারি রে বাবা, কম টাকা ফেরত দিচ্ছেন আবার গলাবাজি করছেন। আরে জনাব, কি শুরু করলেন? যান তো, যান যান। আপনার জন্য বাকি খদ্দেররা আসতে পারছে না, যান এখান থেকে। লোক ঠকিয়ে কখনো ব্যবসা করতে পারবেন না আপনি। আরে যান যান, যত সব। নিজে হিসাব ঠিক মতো করবে না, দোষ হবে আমার। এত টাকা নিয়ে কি করবে বাছা? সবজির দাম বেশি চাইলে তো কিনবে না। যান তো সাহেব, যান 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 যান। আসুন আসুন, তাজা সবজি আছে, কি লাগবে দেখুন, দেখে দেখে কিনুন। এই চলো, সবজি কিনে ফেলি এখান থেকে। আরে না না, এর কাছ থেকে কিচ্ছু কেনো না, ওই লোক ঠকায়। চলো ওদিকটায় যায়, ছায়ায় একজন সবজিওয়ালা বসে আছে, তার জিনিসটা ভালো। আচ্ছা ঠিক আছে, ওদিকেই চলো। ঢং আর কি, একে তো পয়সা দিতে চাবে না, আবার ভালো জিনিস চাইবে, যত সব। আজ তো খুব বিক্রি হলো না, ভালো জিনিসের কদর মানুষ বোঝে না। যাই হোক, বাড়ির দিকে রওনা হই। কি গো কামাল, কেমন বিক্রি হলো আজ? আরে ভাই যে, সব বিক্রি হয়ে গেছে আজ। সব বিক্রি হয়ে গেছে? হ্যাঁ ভাই, লোকজন এই ছায়ার জায়গায় বিশ্রাম করতে এসে সব কিনে নিয়ে গেল। বাহ, ভালোই তো। আমিও তো বলেছিলাম এই জায়গাটা বিক্রির জন্য ভালো। হ্যাঁ ভাই, বাড়ির দিকে যাচ্ছ? চলো তাহলে একসাথে যাই। হ্যাঁ 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 হ্যাঁ, চলো চলো চলো। কি এমন সবজি যে সব বিক্রি হয়ে যায়, আর আমার এত ভালো সবজি বিক্রি হলো না? সস্তায় সবজি দিলে তো বিক্রি হবেই, তবে বাচাধন, আমি আছি যখন বেশি দিন আর বিক্রি বাট্টা হবে না তোমার। এ কি, আমার সব সবজি গাছগুলো তুলে ফেলা হয়েছে। কে করলো এই সর্বনাশ? আমি তো কারো কোনো ক্ষতি করিনি, আমার এই এত বড় সর্বনাশ কে করলো? কি গো কামাল, আজ যাবে না বাজারে? আমার সর্বনাশ হয়ে গেছে জালাল ভাই, কে যেন আমার সব গাছ তুলে ফেলেছে। বলো কি গো, কে এমন করলো? জানি না গো, আমি তো কারো কোনো ক্ষতি করিনি। বাচাধন, এ তো শুরু, আরো কত কিছু দেখতে হবে তোমার। আহারে,
কত ক্ষতি হয়ে গেল তোমার। কি আর করবে বলো, আবার সবজি লাগাও। শীত আসতে আর অল্প কিছুদিনই আছে, দেখো না কি হয়। আমি এখন কি করব? দেখো কি করবে, আমি যাই, আমাকে আবার বাজারে যেতে হবে। দেখে আর কি করবে, তোমার সবকিছু এভাবেই নষ্ট হবে। কি গা, কি চাও তুমি? আমি অনেক দূর থেকে এসেছি, খুব ক্লান্ত। আমাকে আমাকে কিছু খাবার আর পানি দেবে? শুধু শুধু কেন খাবার তোমাকে দেব? কি লাভ আমার? আমি বিনিময়ে আপনাকে এই দুটো বেগুন গাছ দেব। এদের মাটিতে লাগিয়ে যত্ন করবেন, বিয়ে দেবেন, দেখবেন আপনার উন্নতি হবে। কি বলছো, গাছের বিয়ে? আমি 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 মিথ্যা বলছি না। আপনি একবার কাজটা করেই দেখুন না, আপনার উন্নতি হবে। এসব জোচ্চুরি অন্য কোথাও গিয়ে করো বাপু। দুটো মরমরা বেগুন গাছ দিয়ে ভালো ভালো খেয়ে চলে যেতে চাও, তাই না? আমি বুঝি। না না না, সত্যি বলছি, বিশ্বাস করুন, আমি মিথ্যা বলছি না। আরে বাবু, যাও যাও যাও, আবার বলে কি বেগুন গাছের বিয়ে। গাছের নাকি বিয়ে? তুমি নিজে বিয়ে করেছ? দয়া করে আমার কথা বিশ্বাস করুন, এই গাছগুলো অনেক উন্নতি আনবে। আরে আরে, যাও যাও যাও, এসব ধান্দাবাজি টান্দাবাজি হবে না বাপু। গাছ নাকি উন্নতি করবে। অন্তত এক গ্লাস পানি তো দিন আমাকে। আরে যাও তো, তোমাকে কষ্ট করে পানি খাওয়িয়ে আমার লাভ কি? এখন যাও বাপু, বিরক্ত করো না তো, যাও না। কবে যে এই সবজি আবার ফলবে, আমি যে কবে সবজি বিক্রি করতে পারবো, কত বড় ক্ষতি হয়ে গেল আমার। জনাব, একটু শুনবেন? জনাব। জি বলুন, আসুন আসুন, বসুন। এই নিন, একটু পানি খান আগে। অনেক ধন্যবাদ। আপনাকে খুব ক্ষুধার্ত মনে হচ্ছে, ভেতরে আসুন, আমি আপনার জন্য কিছু খাবার ব্যবস্থা করছি। আপনি এই সময় সবজির বীজ বুনছেন? আমার সবজির গাছগুলো কে যেন উপড়ে ফেলেছে, এখন বুনে দেখি, জানি না ফল আসবে কিনা। তারপরেও চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। সৃষ্টিকর্তা একটা ব্যবস্থা করে দেবেন। আপনাকে অনেক ধন্যবাদ। ধরুন, আপনি এই গাছগুলো নিন। আরে না 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 না, এ কি করছেন? আমার কিচ্ছুটির প্রয়োজন নেই, সামান্য একটু খাবারই তো। আপনি একজন বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করেছেন, এ তো সামান্য নয়। এই বেগুন গাছগুলো মাটিতে পুঁতে এদের বিয়ে দিয়ে দিন, দেখবেন প্রচুর উন্নতি হবে। বিয়ে? সে কিভাবে? কিছুই না, কেবল মালা তৈরি করে বরগাছ আর বউ গাছের গলায় পরাবেন, এরপর মালা বদল করে দেবেন। আচ্ছা ঠিক আছে, তাই করব। এখন তাহলে আমি আসি, ভালো থাকবেন। বেগুন গাছের বিয়ে? এমন আজব কথা তো কখনো শুনিনি। থাক, একজন মানুষ বলেছে যখন, তার কথাটা না হয় রাখি। আরে কামাল, কি করছো তুমি? কিছু না জালাল ভাই, বেগুন গাছগুলো মাটিতে পুঁতে দিচ্ছিলাম। আবার দেখি এদের মালা পরিয়েছ? বুঝেছি। তোমার বুঝি ওই জোচ্চোরটার সাথে দেখা হয়েছিল, গাছের বিয়ে দিতে বলেছে, তাই না? হ্যাঁ, আপনি কি করে জানলেন? আমার কাছেও গিয়েছিল, খাবার চায়, এর বদলে নাকি দুটো বেগুন গাছ দেবে। আবার বলে গাছের বিয়ে দিলে নাকি উন্নতি হবে। দূর দূর করে তাড়িয়েছি আমি। উনি খুব ক্ষুধার্ত ছিলেন। ক্ষুধার্ত না ঘোড়ার ডিম, যত সব জোচ্চুরি। তোমাকে দুটো মরা গাছ গছিয়ে দিয়ে চলে গিয়েছে ভালো ভালো খাবার খেয়ে। এখন আবার এগুলোর বিয়েও দিচ্ছ তুমি। ছে ছে ছে। থাক না জালাল ভাই, একজন মানুষ যখন বলেছে। সব জায়গাতেই জোচ্চোর আর 2 নাম্বার লোক ভরে গেছে। যাকে, তোমার সবজি বাগানের কি অবস্থা? বীজ বুনেছি জালাল ভাই, যদিও এখন আর সময় নেই, তারপরেও। হ্যাঁ, দেখো কি হয়, চেষ্টা করতে তার দোষ নেই। চেষ্টা করেও কোনো লাভ নেই বেটা,
এ কি? এ আমি কি দেখছি? কি গো, তোমার কাছে ভালো টমেটো হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবে। এই যে নিন। ওগুলো কি গো, বেগুন নাকি? কয়েকটা দাও তো। এই নাও টাকা। আবার আসবেন আপনি। এই যে ভাই শুনুন, ওখানে এত লোকের ভিড় কেন? কি হয়েছে? ওখানে নাকি এক আশ্চর্য বেগুন পাওয়া যায়, খেতে নাকি অদ্ভুত স্বাদ। যে খায় সে আবার কিনে নেয়। কি বলছেন? দেখি যদি কিছু বেগুন পাই। আপনিও কিনবেন নাকি? এখানে বেশ ভালো সবজি আছে কিন্তু। ভালো সবজি? সবজি এলো কোথা থেকে? কি বলছেন জনাব? এত বড় সবজির বাগান আপনার চোখে পড়ছে না? আরে তাই তো, গাছে কি সুন্দর সবজি ফলে আছে। এ তো অসম্ভব। তাহলে সেই পথচারীর কথাই ঠিক। কামালের তো তাহলে অনেক উন্নতি হবে। না, কিছু একটা করতে হবে। এ হতে দেওয়া যাবে না কিছুতেই। ওরে বাবারে, গেলাম রে। এ কি জালাল ভাই, তুমি তুমি এত রাতে এখানে কি করছো? কি হয়েছে তোমার? এবার তো উচিত শিক্ষা হয়েছে তোমার। খুব ভালো হয়েছে। ঠকবাজি, জোট চুরি, লোকের ক্ষতি করা শাস্তি এমনই হওয়া উচিত। আরে আপনি এখানে? হ্যাঁ আসলে আমি একজন জাদুকর। আপনি আপনি আমি কি সত্যিই দেখছি? হ্যাঁ, আমি জালালের ব্যাপারে অনেক আগে থেকেই জানতাম। ও মানুষ ঠকায়, টাকা কম দেয়, হিংসা করে, অন্যের ক্ষতি করার চেষ্টা করে। ও তোমার সবজি গাছ সব তুলে ফেলেছিল, তাই এসেছিল লোভে পড়ে বেগুন গাছ চুরি করতে। কি বলছেন? উনি যা বলছেন সব কি ঠিক? কি বলছেন এসব? তা না হলে এত রাতে মুখ ঢেকে এখানে কি করছিল? তোমাকে যে গাছগুলো দিয়েছি সেগুলো জাদুর বেগুন গাছ। জাদুর পরিপূর্ণতার জন্য ওগুলোর বিয়ে দিতে হয়। দেখবে তোমার অনেক উন্নতি হবে, আর জালালের কাছে আর কখনোই কিছু ফলবে না। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন আমাকে। যাদের ক্ষতি করেছ তুমি তাদের কাছে ক্ষমা চাও, আর নিজের পথ শুধরে নাও। অসততা কখনোই ভালো ফলাফল আনে না। আপনি জালাল ভাইয়ের ওপর থেকে সব শাস্তি তুলে নিন। সে যদি তার স্বভাব পরিবর্তন করে, তার শাস্তি এভাবেই কমে যাবে। সে এমনিতেই মুক্তি পাবে। সময়ই তার পরিবর্তন বলে দেবে। তুমি ভালো থেকো কামাল, আজ আমি আসি। যা, একটা মাছও উঠলো না। পোড়া কপাল আমার। পোড়া কপাল না হলে কি জালে মাছ ওঠে না? সেই কখন থেকে ফেলে বসে আছি জালটা, তবুও একটা মাছ বাঁধলো না। দেখি, আরেকবার ফেলে দেখি। বাহ বাবা, জালটি এবার ভারী ভারী লাগছে। মনে হচ্ছে জালে কিছু বেঁধেছে। সৃষ্টিকর্তা, ও সৃষ্টিকর্তা, দেখো জালে যেন এবার একটা বড় মাছ বাঁধে। এ কি, জালটি এভাবে ছিঁড়ে গেল। এবার কি হবে? যাই টুকটাক করে সংসারটা চালাচ্ছিলাম মাছ ধরে, এবার তো সেটাও গেল। কিরে রতন, এভাবে মাথায় হাত দিয়ে বসলি কেন? আজকেও কোনো মাছ পাসনি বুঝি? না গো দাদা, আজও কোনো মাছ পাইনি। শেষে কিনা এই হতভাগার জালটা পর্যন্ত ছিঁড়ে গেল। শোন রতন, এদিকে আয়। হ্যাঁ দাদা, বলো। তুই আমার সাথে মাছ নদীতে মাছ ধরতে যাবি? তোকে রোজ 100 টাকা করে দেব রে। আমি তো রোজ 100 টাকা রোজগারই করতে পারি না। সেখানে যদি ও আমাকে রোজ 100 টাকা করে দেয়, সেটা আমার জন্য অনেক কিছু। পরিবারের মুখে অন্তত একবেলা খাবার তো দিতে পারবো। কিরে, কি এত ভাবছিস? যদি না আসিস তবুও সমস্যা নেই।
কাজের মানুষের তো কোনো আর অভাব নেই রে। না 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 রামু দাদা, আমি আসবো আসবো আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল থেকে রোজ সকাল সকাল এই নদীর ঘাটে এসে পড়িস। এই দেখ, এরা দুজন রোজ আমার সাথেই কাজ করে। কাল থেকে তোরা তিনজন একসাথে মাছ ধরবি। চিন্তা করিস না, আমি তোদের সাথেই থাকবো, বুঝলি? সেদিন খালি হাতে রতন বাড়ি ফিরে এলো। সে বাড়ি ফিরে শুনতে পেল আর ছোট্ট মেয়ে জ্যোতি খাবারের জন্য খুব বায়না করছে। না না, আমি মোটেও খাবো না, তুমি খাও এই খাবার। রোজ রোজ তুমি আমায় কচু ডাল এগুলো খেতে দাও, আর আজ তো শুধু ভাত দিয়েছো, এটা আমি কিছুতেই খাবো না। খানা মা, এমন বায়না করতে নেই। তোর বাবা দেখবি আজ বড় দেখে মাছ আনবে, সেই মাছ তোকে ঝোল করে দেবো রাতে। না না না, তুমি রোজ বলো বাবা মাছ আনবে, কিন্তু কই, বাবা তো কোনো মাছ আনে না, আমি ভাত খাবো না। যা দূর হ, দূর হ আমার সামনে থেকে। আমার হয়েছে যত জ্বালা, এই অভাবে সংসার করতে করতে কোনো দিনও একটু শান্তি পেলাম না। কোন মুখে মেয়েটার সামনে গিয়ে দাঁড়াবো? হায় সৃষ্টিকর্তা, আমার চলার পথটা তুমি সহজ করে দাও, সহজ করে দাও। বাবা, বাবা তুমি এসেছো? মা, ও মা, এই দেখো বাবা এসেছে। বাবা, ও বাবা, বাবা মাছ এনেছো? ইয়ে মানে মা। কি মানে করছো? সে সকালে বেরিয়েছো, এখন বিকেল। সারাদিন বসে থেকে থেকে মেয়েটাকে এখন শুধু ভাত দিলাম, মাছ কই? বউ, মাছ তো পাইনি। সেই সকাল থেকে জাল পেতে বসে থেকে অবশেষে জালটি ছিঁড়ে গেছে, এই দেখো। বিয়ের আগে তো খুব লম্বা লম্বা কথা বলেছিলে, বিয়ের পর এটা দেবে ওটা দেবে, আর এখন এখন তো পেটে দড়ি বেঁধে রাখতে হচ্ছে। যদি ঠিকঠাক ভাবে খাবার দিতে না পারো, তবে আমাকে বাপের বাড়ি রেখে এসো। তাহলে আজকেও শুধু ভাত খেতে হবে? আমি খাবো না, আমি রোজা রূপাদের বাড়ি খেলতে গেলাম। আরে শোনো মা, শোনো মা, জ্যোতি শোনো। শুনে আর কি করবে, এসো, শুধু পান্তা গিলে আমায় উদ্ধার করো। যদি গিলতে না পারো, তবে বুড়ো আঙুল দিয়ে ঠেলা দিয়ে গেল। পরের দিন রতন সকাল সকাল উঠে নদীর উদ্দেশ্যে রওনা দিল। কিরে, চলে এসেছিস? তোর জন্যই তো এত সময় ধরে অপেক্ষা করছিলাম। চল চল, উঠে পার নৌকায়। আজ মাঝ নদীতে যাব। ওইদিকে বেশ স্রোত আছে, স্রোতের মুখে বেশ মাছ পাওয়া যাবে, বুঝলি? এই, তোরা সবাই জাল ফেল। দেখিস স্রোতে যেন আবার জাল টেনে না নিয়ে যায়। জাল ভেসে গেলে কিন্তু তোদের টাকা থেকে কেটে নেওয়া হবে। কিন্তু দাদা, এইখানে তো স্রোতের মাত্রা অনেক, জাল টানতে গেলে অনেক কষ্ট হবে। তাড়াতাড়ি হাত নাড়িয়ে কাজ কর, এত কথা বলিস না। সকাল সকাল হাটে মাছ নিয়ে যেতে পারলে মাছগুলো বেশ দামে বিক্রি করতে পারবো, বুঝলি? এখানে তো অনেক মাছ পাচ্ছি। আমার যদি একটা নতুন জাল থাকতো, তবে আমি এমন মাছ পেতাম, সংসারটা কতই না ভালো চলতো। কিরে রতন, মাছের দিকে এভাবে হা করে তাকিয়ে কি দেখছিস? না না দাদা, কিচ্ছু না। এই মহেশ, বলাই, তোরা দুজন মাছগুলো নিয়ে হাটে যা, বিক্রি করে আয়। দুপুর হয়ে গেলে মাছের আবার ভালো দাম পাওয়া যাবে না। হ্যাঁ দাদা, বেশ কিছু মাছ পাওন গেছে। আমি আর মহেশ দাদা মাছগুলো নিয়ে হাটে যাই। রতন দা, মাছ মারতে থাকো, এগুলা বিক্রি হইয়া গেলে পরের গুলা আবার এসে নিয়ে যাবো। এইদিকে জুদি ও রোজা রুবাদের বাড়ির উঠানে খেলছিল। এই তো রূপা, জানিস আমাদের পুকুরে বাবা আজ অনেক মাছ ধরেছে, বাড়িতে তো অনেক মাছ এনেছিল। আমাদের পুকুর থেকে কাল মাছ মেরেছিল, জ্যান্ত মাছের ঝোল, কি যে মজা লেগেছিল না। কিরে জুতি, তুই মন খারাপ করে রইলি কেন? কথা বলছিস না কেন? তোদের দুজনের তো পুকুর আছে,
আমাদের তো কোনো পুকুর নেই। বাবা নদী থেকে যে দুটো মাছ পায় তাই ধরে হাটে বিক্রি করে আসে। বাড়িতে মাসে মাসে একটা করে মাছ আনে। ও এই কথা, তা মন খারাপ করিস না। চল, বাবা পুকুরে মাছ মারছে, আমরা মাছ ধরে দেখবো। বাবার কাছ থেকে তোকে একটা মাছও নিয়ে দেব। সত্যি তুই আমায় মাছ দিবি? ও বাবা, বাবা, বাবা তোমার মাছ ধরা কি হলো? হ্যাঁ রে মা, হলো। তা তুই পুকুর ঘাটে কি করছিস? যা বাড়ি যা, আমি মাছ নিয়ে আসছি। এত মাছ? এই রোজা, সব মাছ বিক্রি করবে নাকি? হ্যাঁ, তা তো করবে। এখান থেকে বড় কিছু মাছ বাড়িতে থাকবে আর বাকি মাছগুলো হাটে নিয়ে যাবে। বাবা তো রোজই এমন করে। আরে এই জ্যোতি, বাড়ি যাবি না? আমার মা তো ডাকবে, বেশি দেরি হলে খুব বকবে রে। আমি বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ চল, আমিও যাব। এই জ্যোতি, দাঁড়া, একটা মাছ নিয়ে যা। কে মাছ নেবে রোজা? কাকে মাছ নিতে বলছিস? বাবা, ও বাবা, জ্যোতিকে একটা মাছ দাও না। ওদের তো পুকুর নেই, মাছও নেই। যা বাড়ি যা, তোকে মাছ দিতে বলেছি নাকি? একটা মাছের দাম কত তুই জানিস? রোজা, এই রোজা, আমার মাছ লাগবে না রে, আমি বাড়ি চলে যাচ্ছি। চল রুবা। তোকে কতদিন বলেছি ওই সব ভিখারিদের সাথে মিশবি না। সব জিনিসে শুধু ওদের লোভ আর লোভ। আজকের পর থেকে যদি ওই সব ভিখারিদের সাথে মিশতে দেখি, তবে তোর হাত পা আমি ভেঙে দেবই বলে দিলাম। বাবা, ওরাও তো মানুষ। আমাদের স্কুলের স্যার বলেছে মানুষকে কখনো ঘৃণা বা অপমান করা উচিত না। এছাড়া গরিব দুঃখী মানুষকে সাহায্য করা উচিত। যা বাড়ি যা, তোকে এত জ্ঞান দিতে হবে না। জ্ঞান দিতে এসেছে, জ্ঞান দিতে এসেছে আমাকে। বাড়ি যা। এদিকে নদী থেকে মাছ মারা শেষে রতন ও রামু নদীর ঘাটে এলো। রামুদা, ও রামুদা, তাহলে এবার আসি গো। দাঁড়া দাঁড়া, টাকাটা নিয়ে যা। এই নে, এই মাছটি তোর মেয়েকে খাওয়াস। আর এই নে 20 টাকা। 20 টাকা কেন গো দাদা? বাড়িতে তো কিচ্ছুটি নেই। আনাজপাতি নিয়ে গেলে তবেই রান্না করবে। আরো কিছু টাকা দাও দাদা। আজই 20 টাকা নে, কাল একসাথে সব টাকা দিয়ে দেব, বুঝলি? কিন্তু আর কোনো কিন্তু না, টাকা সময় মতো পেয়ে যাবি। আর বেশি ঘ্যান ঘ্যান করিস না তো। তবে কাল থেকে তোর আর কাজে আসতে হবে না, যা তো। রতন মন খারাপ করে সেই 20 টাকা নিয়ে হাঁটে গেল। 20 টাকায় আর কি হবে? জিনিসের যে দাম। হরিশের কাছে পচা পচা সবজি আছে, ওখান থেকে কিছু সবজি নিয়ে বাড়ি যাই। কি রে রাতল, সবজি নিবি নাকি? সবজি নিবি? হ্যাঁ দাদা, কিছু সবজি নেব। তবে তোমার দোকানে তো দেখছি সব পচা সবজি। আরে সোলার উপর দিলে সবকিছু সিদ্ধ হইয়া যাইব, ভালোভাবে খাইতেও পারবি। আরে নিলে নে, না নিলে জাগা যা। জিনিস থাকলে তো আর খদ্দেরের অভাব নাই রে পাগলা, যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাও তবে। কিন্তু এই 20 টাকা ছাড়া আমার কাছে আর টাকা নেই। আচ্ছা যা আছে দিয়ে যা তবে। রতন প্যাকেট ভর্তি পচা সবজি নিয়ে বাড়ি ফিরে এলো। বউ, ও বউ, জুতি, মা জুতি। এই তো বাবা, আমি তোমার পেছনে। হ্যাঁ, তোর মা কই রে? মা ওই দেখো বাবা, তুমি ফিরতে দেরি করেছো দেখে পাশের বাড়িতে সবজি আনতে গেছে। কিন্তু জানো তো বাবা, মাকে ওরা খুব বকেছে। বউ,
তুমি কেন গিয়েছিলে সবজির জন্য মানুষের বাড়িতে? আমাকে তো বাড়ি ফেরা পর্যন্ত সময় দেবে নাকি? পথের দিকে তাকিয়ে থাকতে থাকতে এতটা বেলা হলো। বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, আমরা না হয় না খেয়েই থাকলাম, কিন্তু এইটুকু বাচ্চাটাকে কি না খেয়ে রাখা যায়? ওরা কপাল আমার, জানি না এই কপালটা কখনো ভালো হবে কিনা। দেখো, প্যাকেটে একটা মাছ আছে আর কিছু সবজি। তাড়াতাড়ি রান্নাটা সেরে আমার মাকে খেতে দাও। কি মজা, কি মজা! আজ বাবা মাছ এনেছে, আমি মাছ খাবো। এ কি, এ তো সব পচা সবজি। এই সবজি রান্না করলে কি খাওয়া যাবে? বউ, আজকের দিনটি চালিয়ে নাও। 20 টাকায় এর চেয়ে ভালো সবজি যে আর পেলাম না গো। রোজ সকালে রতন ঘুম থেকে উঠে রামুর সাথে মাছ ধরতে চলে যেত। এভাবে বেশ কিছুদিন যাবার পরেও রামু রতনকে দিয়ে কাজ করিয়ে আর টাকা দিতে চাইতো না। এই নে রতন, এই মাছটি নিয়ে বাড়ি যা। এতদিন যে কাজ করেছিস সব টাকা কাল দিয়ে দেব। রাগ করিস না ভাই, রাগ করিস না। না দাদা, মাছ আমার লাগবে না। মাছ তুমি রেখে দাও, আমার টাকা দিয়ে দাও। টাকা লাগবে, বউ বাচ্চা নিয়ে খুব কষ্টে দিন পার করছি। টাকা দাও। বললাম তো কাল দিয়ে দেব, রাগ করছিস কেন? তুমি আজ না কাল, কাল না পরশু করতে করতে আমার টাকাই দিতে চাইছো না। এদিকে বউ বাচ্চা নিয়ে অনাহারে দিন কাটাচ্ছি আমি। 1 টাকাও দেব না। যা, এবার যা, কাল থেকে আর কাজে আসবি না। যত সব ছোট লোক, টাকা যেন গাছে ধরে। রতন কিছু না বলে মন খারাপ করে নদীর ধারে একটা গাছের নিচে বসে পড়ল। হায় সৃষ্টিকর্তা, আর কত পরীক্ষা নেবে আমাকে? এভাবে রোজ রোজ খালি হাতে কিভাবে বাড়ি ফিরব? প্রতিদিন বউ বাচ্চা পথের দিকে চেয়ে থাকে। না না, আজ আমি আর বাড়ি ফিরবো না। মরবো, মরবো আজ আমি, জলে ডুবেই মরবো। কোথায় যাচ্ছিস রে বাবা? আমায় একটু সাহায্য করবি? কি দিয়ে সাহায্য করবো গো বুড়িমা তোমাকে? তোমাকে দেবার মতো যে আমার কাছে কিচ্ছুটি নেই। দেখ না বাবা, দেখ তোর কাছে কিছু আছে নাকি? বাড়িতে আমার নাতিনটা খুব অসুস্থ, কিছু টাকার দরকার রে বাবা। টাকা? তোমাকে দেবার মতো টাকা যে আমার কাছে নেই বুড়িমা। এই যে 2 টাকা ছিল পকেটে, নেবে এই টাকাটা? হ্যাঁ দে রে বাবা, এই 2 টাকাও যে বিপদে অনেক কাজে লাগতে পারে। নে রে বাবা, এই চারাটি নে। এই চারাটি দিয়ে কি করব বুড়িমা? যেখানে জীবন চালানোই কষ্ট, সেখানে ছোট্ট এই চারাটি নিয়েই বার কি হবে বলো? পৃথিবীতে কোনো জিনিস অকেজো নয় রে বাবা, সব জিনিসই কাজে লাগে। হতে পারে এই ছোট্ট চারাটি তোর জীবন বদলে দিতে পারে। যা, বাড়ি ফিরে যা। কোন মুখে আজ বাড়ি ফিরব? আমার যে বাড়ি ফেরার কোনো মুখ নেই। মন যে কিছুতেই বাড়ি যাবার জন্য সায় দিচ্ছে না। কি এনেছো হাতে? এটা সবজি কই? রামুদা আজও টাকা দেয়নি, বলেছে টাকা দেবে না। আর কাল থেকে কাজে যেতেও মানা করেছে। কিচ্ছু বলবো না, কিছু বলবো না তোমাকে। তোমার যা খুশি তাই করো। কাল সকালে দুচোখ যেদিকে যায় মেয়েটিকে নিয়ে সেই দিকেই চলে যাব। আজ 2 দিন বাড়িতে কিচ্ছুটি নেই। বউ, এই চারা গাছটি শোনো, শোনো বউ, শোনো, এই চারা গাছটি লাগিয়ে দাও। ঘরে তো কোনো খাবার নেই, আজকের দিনটি ওই চারা খেয়েই তুমি বরং পেট ভরো। পোড়া কপাল আমার, চারাটি ফেলে না দিয়ে এখানে বরং লাগিয়ে দিই। যা হবার পরে দেখা যাবে। পরের দিন সকালে রতন ঘুম থেকে উঠে বাইরে এসে দেখে ছোট্ট চারা গাছটি একটা বড় গাছে পরিণত হয়েছে এবং গাছের ডালে বিভিন্ন ধরনের মাছ ঝুলছে।
মাছ? গাছে মাছ ঝুলছে? এ এ তো মাছ। এটা কি আমি স্বপ্ন দেখছি নাকি? চিমটিতে দেখি তো। ও না না না, এটা তো সত্যি। তবে তবে কি বুড়ি? হ্যাঁ হ্যাঁ, বুড়িমা। বুড়িমা গো, তুমি 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 এই গাছ দিয়েছো কাল আমাকে। কি হলো, সকাল সকাল এত খুশিতে নাচছো কেন? কোনো ভূতে ধরেছে নাকি? না গো বউ, না। দেখো, ওপরের দিকে তাকিয়ে দেখো, মাছ ধরেছে গাছে। ওপরে? ওপরে আবার কি? ওমা, গাছে দেখছি মাছ। কি আজব, গাছে মাছ হয়েছে। ওগো, এই গাছটি এখানে কেমন করে এলো গো? কালকের সেই ছোট্ট চারা গাছটি। কালকের সেই ছোট্ট চারা গাছটি গো বউ। আর দেখো দেখো, কত মাছ। সৃষ্টিকর্তা আমাদের এতদিনের অভাব অনটন সব মুছে দেবে এবার। হ্যাঁ গো বউ, হ্যাঁ। মানুষ ঠকালেও সৃষ্টিকর্তা আমাদের ঠকায়নি আমাদের। আমি আমি এখন থেকে তোমাদের কোনো জিনিসের অভাব হতে দেব না। আমি সব কিছু নিয়ে আসব, কোনো কিছুর অভাব হবেই না। তুমি কিছু মাছ মেপে বিক্রি করতে নিয়ে যাও, আমি মেয়েটাকে ডেকে মাছ দেখাই, ও খুব খুশি হবে। রতন গাছ থেকে মাছ পেড়ে হাটে নিয়ে গেল বিক্রি করতে। মাছ নেবেন দাদা? মাছ একদম টাটকা মাছ, খেতেও খুব সুস্বাদু। বাহ, মাছগুলা তো একদম টাটকা আর বেশ বড় বড় লাগতাছে। দাও তো দাদা, আমার ওই মাছটা দাও। নাও দাদা নাও, এমন মাছ সারা বাজার ঘুরেও পাবে না কিন্তু। কিরে, এত মাছ কোথায় পেলি? নদীতেও তো গেলি না মাছ ধরতে, চুরি টুরি করলি নাকি? চুরি করা, ধোকা দেওয়া, এটা তোমাদের অভ্যাস। আমাদের মতো গরিবের কাজ এমন না। আমাদের মতো গরিবরা এমন কাজ করে না দাদা, এসব সৃষ্টিকর্তার দান। রতনের গাছে মাছের চাষের কথা আশপাশের সব গ্রামে ছড়িয়ে পড়ল। আশপাশের গ্রামের মানুষ গাছের মাছ চাষ দেখতে আসতো এবং শখ করে গাছের মাছ কিনে নিয়ে যেত। দেখতে দেখতে রতন খুব ধনী হয়ে গেল। না না মা, আমি আর মাছ খাবো না। আমার এখন আর মাছ খেতে ইচ্ছে করে না। আমার শাক দিয়ে ভাত দাও মা। মারে, যখন ছিল না তখন একটু মাছের জন্য কত ছটফট করেছিস, আর আজ শাকের খোঁজ করছিস। মা, আমাদের মতো অনেক গরিব পরিবার আছে যারা কিছুই খেতে পারে না। আমাদের তো তাদের সাহায্য করা উচিত। আমরা তো অনেক খেয়েছি মাছ। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। ওগো, আমাদের তো আর কিছুর অভাব নেই, বাড়ি গাড়ি সবকিছুই তো হয়েছে। এবার তুমি গরিব দুঃখী মানুষদের সাহায্য করো। হ্যাঁ গিন্নি, আমিও সেটাই ভেবেছি। আজকের পর থেকে এই মাছ বিক্রি করে যে টাকা রোজগার করব, তার সবটাই গরিবদের মাঝে বিলিয়ে দেব। অভাবের যে কি যন্ত্রণা সেটা আমরা ভালো করেই জানি। এরপর থেকে রতন গরিব দুঃখী মানুষদের কখনো তাদের গাছের মাছ দিয়ে বা টাকা দিয়ে সাহায্য করত। এই থেকে রামু একটা দুর্ঘটনায় তার দুহাত হারালো। একদিন সে রতনের কাছে এলো। ভাই রতন, ভাই রে, তুই আমাকে ক্ষমা করে দে ভাই। ও রতন। আরে রামুদা, তোমার এই অবস্থা হলো কি করে? এসো এসো, বসো বসো। তোর সাথে অন্যায় করার শাস্তি এটা। তুই আমাকে ক্ষমা করে দিস রে ভাই, তুই আমাকে ক্ষমা করে দিস। ছি ছি, এটা তুমি কি বলছো? তোমার ওপরে আমার কোনো অভিযোগ নেই দাদা। সেদিন তুমি ফিরিয়ে দিয়েছিলে বলেই আজ আমরা এত কিছু পেয়েছি, আমাদের এত কিছু হয়েছে। সেদিনের পর থেকে আমি সব কিছু হারাতে থাকি রে রতন। তখন থেকে আমি বুঝতে পেরেছিলাম এটা তোর সাথে অন্যায় করার ফল। দিন যতই যাচ্ছে শরীরটা বেশ ক্লান্ত হয়ে পড়ছে। আর বেশি সময়, মাত্র 2 দিন।
এই 2 দিনের ভেতর যদি আমি পোড়া মাছ খেতে না পারি তবে আমি আমার সমস্ত শক্তি হারাবো, সাথে বাতাসের সাথে মিশে যাব। অনেক তো খুঁজেছি, কিন্তু এখনকার মানুষ তো মাছ পোড়া খাই না। আস্তে আস্তে গিয়ে দেখি মাছ পোড়া পাই নাকি। আজ বাড়িতে কিচ্ছুটি নেই, কি যে রান্না করি বিধাতাই জানে। এমন না খেয়ে আর কতদিন কাটাতে হবে। বলি ওগো, দেখো না নদীতে গিয়ে কোনো মাছ পাও নাকি? তবুও তো মেয়েটাকে কিছু একটা খেতে দিতে পারবো। সব দিক থেকে কপাল পুড়েছে গিন্নি। নৌকাটা ভেঙে গেছে, জাল ছিঁড়ে গিয়েছে। কি যে করি, নতুন করে যে তৈরি করব তেমন টাকাও তো নেই। মা, ও মা, তোমার রান্নার কত দেরি মা? পেটের ভেতর কেমন যেন করছে খিদের জন্যে। এই তো রে মা, তুই ঘুমা, আমি রান্না শেষ হলেই তোকে ডাকবো। মেয়েটাকে আর কত মিথ্যা বলবে গিন্নি, আমার কিচ্ছুটি ভালো লাগছে না। কি গো, এত রাতে কোথায় যাচ্ছ শুনি? কোথায় আর যাব, মনে হচ্ছে কোথাও যদি টাকা পয়সা পেতাম বাজারে গিয়ে মেয়েটার পছন্দের বাজার করতাম। কিন্তু সেই ইচ্ছা পূর্ণ হচ্ছে কোথায়? বাড়িতে চাল ফুরিয়েছে, সেটাও কিনতে পারছি না। মেয়েটা ঘুমিয়েছে, আর রাতও তো অনেক হয়েছে। ঘুমাবে চলো, এত রাত জাগলে আবার শরীর খারাপ করবে যে। না, আমি বেরিয়ে পড়ি, দেখি কোনো কাজ জোগাড় করতে পারি কিনা। এই বলে হাসান সোনালীকে বলে বাড়ি থেকে বেরিয়ে আসে। সে অনেক জায়গায় কাজ খোঁজে, কিন্তু কোথাও কাজ খুঁজে পায় না। হতাশ হয়ে হাসান বড়তলার পুকুর পাড়ে বসে। আহ, যদি একটা মাছ পেতাম তাহলে মেয়েটা অনেক খুশি হতো। আরে হাসান, তুমি এখানে বসে আছো কেন? মাছ ধরবে নাকি? চাচা, আমার জালটা ছিঁড়ে গিয়েছে, কিভাবে মাছ ধরবো? আহ, এজন্য এত চিন্তা করছো কেন? এই নাও, তুমি এই মাছ ধরার ছিপ দিয়ে চেষ্টা করে দেখো মাছ পাও কিনা। ছিপটা অনেক পুরানো, ব্যবহার করি না আমি। তুমি বরং রেখে দাও, কেমন? এটা দিয়ে মাছ ধরতে গেলে তো ছিপ ভেঙে যাবে চাচা। তবুও চেষ্টা করে দেখি কি হয়। হ্যাঁ, আমি আসি তবে। কি করব, সকাল থেকে বসে আছি, কিন্তু এই পুরাতন ছিপে তো মাছ উঠল না। কিছুক্ষণের ভেতরে আবার সন্ধ্যা নামবে, আর একটু চেষ্টা করে দেখি। ওমা, এত বড় মাছ! এ তো অনেক বড় মাছ। বিধাতা অবশেষে আমার দিকে তাকিয়েছেন। মাছ দেখলে মেয়েটা অনেক খুশি হবে। সারাদিন কি খেলো কে জানে। তাড়াতাড়ি বাড়ি যাই। আরে, এই লোকটা তো দেখছি অনেক বড় মাছ পেয়েছে। আজ সূর্য অস্ত যাবার আগে যদি মাছ পোড়া খেতে না পারি তবে যে আমায় মরতে হবে। শক্তিও তো নেই তেমন গায়ে। লোকটাকে গিয়ে বলে দেখি তো আমায় মাছটা পুড়িয়ে দেয় নাকি। বাবা, মাছটা তো অনেক বড়। এত বড় মাছ আমি কখনো খাইনি। আমায় মাছটা পুড়িয়ে দেবে? অনেক দিন ধরে মাছ পোড়া খেতে খুব ইচ্ছে করছে। বুড়িমা, তবে তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, গিন্নিকে মাছটা পুড়িয়ে দিতে বলবো। তুমি আর আমার মেয়ে তৃপ্তি করে খেও, কেমন? না রে বাবা, আমার শরীরটা তেমন ভালো নয়। তাছাড়া সারাদিন না খাওয়ায় বড্ড ক্লান্ত আমি, হাঁটতে পারছি না। তুমি যদি এই পুকুর পাড়েই পুড়িয়ে দিতে তবে বড্ড ভালো হতো। বুড়িমা, তোমাকে দেখে সত্যি অনেক ক্লান্ত মনে হচ্ছে। ঠিক আছে, তুমি এখানে বসো, আমি এই পুকুর পাড়েই মাছ পুড়িয়ে দিচ্ছি। কিন্তু এখানে তো অনেক বাতাস, আগুন জ্বালানো যাবে না। আকাশের অবস্থাও তেমন একটা ভালো নয়। একটু চেষ্টা করে দেখোই না বাবা। এই বলে হাসান কিছু একটা লাকড়ি জোগাড় করে আর কিছু পাথর। অনেক কষ্টে পাথর দিয়ে আগুন জ্বালায়। এমন সময় মেঘ ডাকতে শুরু করে আর সাথে প্রচন্ড বাতাস বইতে থাকে। বুড়িমা,
পুকুর পাড়ে তো মাছ পোড়ানো সম্ভব না। আমি তোমাকে ধরে ধরে বাড়িতে নিয়ে যাই, কেমন? এত সময় হাতে নেই রে বাবা, খুব কষ্ট হচ্ছে, একটু তাড়াতাড়ি করো না, সূর্য অস্ত যেতে আর বেশি সময় নেই। এ কি, তোমার হাতে এমন ফোসকা কেন পড়ছে? বাবারে, আমার শেষ ইচ্ছে মাছ পোড়ানো খাবার, এই ইচ্ছেটা তুমি পূর্ণ করো, মনে হয় আমি আর বাঁচবো না। আর কেমন অন্যরকম লাগছে হাতটা তোমার? আসলে আসলে আমি ডাইনি। আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি একটা অভিশপ্ত জীবন কাটাচ্ছি। আজ পূর্ণিমা সূর্য অস্ত যাবার আগে আমি যদি মাছ পোড়া না খাই, তবে বাতাসের সাথে আমি মিলে যাব। দয়া করে বাঁচাও আমাকে। তুমি আমার কোনো ক্ষতি করবে না তো? না রে বাবা, দয়া করো। তুমি চিন্তা করো না, আমি তোমাকে পুকুর পাড়েই দিচ্ছি মাছ পুড়িয়ে। পুকুর পাড় তো, এজন্য বাতাস বেশি। মনে হচ্ছে মাছ পোড়ানো প্রায় শেষের পথে। কি সুবাস বের হচ্ছে দেখো। আমার শেষ আশাটাও নষ্ট হলো। আর তো আগুন জ্বলবে না। এবার এই বাতাসের সাথেই আমায় মিলিয়ে যেতে হবে। মরতে হবে আমাকে। কেঁদো না ডাইনি, এই নাও তোমার পোড়া মাছ। বিধাতার ইচ্ছায় মাছটা পুড়ে গিয়েছে। সূর্য অস্ত যাবার আগে তুমি আমায় বাঁচালে, নতুন জীবন দিলে, সাথে নতুন শক্তিও। অনেক বেশি ধন্যবাদ তোমায়। তোমাকে মাছ পোড়া খাওয়াতে গিয়ে পুকুর পাড়ে কত কষ্ট করেছি, সেটা তো দেখলে। দেখেছি, তোমার হাতে পুকুর পাড়ে মাছ পোড়া খেয়ে আজ আমি অভিশাপ মুক্ত। কে তোমাকে অভিশাপ দিয়েছিল? তবে শোনো, একদিন আমি জঙ্গলের ভেতর গাছে বসে খেলছিলাম আর মাছ পোড়া খাচ্ছিলাম। সেই গাছের নিচে ছিল এক সাধু। হঠাৎ আমার হাত থেকে একটা পোড়া মাছ সাধুর শরীরে পড়ে আর তার ধ্যান ভেঙে যায়। কে 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 ভাঙলো আমার ধ্যান? কার এত সাহস আমার গায়ে একটা পোড়া মাছ ফেলে? এই বুড়ো, আমি ফেলেছি। বেশি কথা বললে কিন্তু তোর ঘাড় মুটকে দেব। বেয়াদবি, আমার সাথে বেয়াদবি। আমি সাধু, তোকে অভিশাপ দিচ্ছি। তোর জাদু যেন সব নষ্ট হয়ে যায়। তোকে পোড়া মাছ খেতে হবে। আজ থেকে পূর্ণিমার আগ পর্যন্ত সময়, এর ভেতর পোড়া মাছ খেতে না পারলে তোর শরীর বাতাসের সাথে মিশে যাবে। কিছুই করতে পারবি না তুই। আমি আজকেই খাবো পোড়া মাছ। আমি তো পোড়া মাছ না খেলে বাঁচি না। এতটা সহজ নয়। তুই তো আর আগুনের কাছে যেতে পারবি না। কোনো মানুষ যদি মাছ পুড়িয়ে দেয়, তবেই সেটা খেতে পারবি। মনে রাখবি, আজ থেকে সময় শুরু। আর পূর্ণিমার দিন সূর্য অস্ত যাবার আগ পর্যন্ত সময়। এরপর তুই আর পৃথিবীতে থাকবি না। এটাই শাস্তি তোর, এটাই শাস্তি। এ কি, আমি জাদু করতে পারছি না কেন? তার মানে সাধু বাবা আমায় অভিশাপ দিয়েছে সত্যি। দেখি মাছ পোড়াতে পারি নাকি। এরপর থেকে আমি অনেক চেষ্টা করি মাছ পোড়া খাবার, কিন্তু কেউই মাছ পোড়ায় না। সবাই মাছ রাঁধে। দিন শেষে তুমি আমায় পুকুর পাড়ে মাছ পুড়িয়ে বাঁচালে। সব বুঝতে পারলাম। আচ্ছা, এখন তো ঝড় বৃষ্টি শেষ হচ্ছে, আমি বাড়িতে যাই। জানি না মেয়েটা আজও না খেয়ে আছে কিনা। এটা মাথায় দাও, তাহলে বৃষ্টির জল আর মাথায় পড়বে না। আর আমাকে সাহায্য করেছো তুমি, খালি হাতে যেতে দেই কি করে বলো তো? মানে আমাকে কি তুমি মেরে ফেলবে নাকি? ধুর বোকা, হাঁসটা রাখো। এই হাঁস সপ্তাহে একদিন সোনার পালক দেবে একটা করে, যা তোমাদের অভাব দূর করবে।
তুমি সত্যি বলছো? আমি আমার মেয়েকে এবার ঠিক মতো খাওয়াতে পারবো তো? আহারে, বেচারার কত কষ্ট। হ্যাঁ, পারবে। দাঁড়াও, আমি তোমাকে আজকের জন্য কিছু খাবার দিচ্ছি। এগুলো তোমার মেয়ে বউকে নিয়ে দেবে। আর হাঁসটার যত্ন নিও, না হলে কিন্তু সে চলে যাবে। আমি আসি তবে। বাড়িতে যাই, গিন্নি চিন্তা করছে। এদিকে ঝড় বৃষ্টি যেন বেড়েই চলেছে। হোগো হোগো, তুমি কোথায় ছিলে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। না জানি তোমার কি হলো। সারাদিন কোথায় ছিলে তুমি? আর তোমার হাতে এসব কি? আমাকে বলতে দাও সব। এগুলো আগে ধরো। বাবা, বাবা, তুমি এত সুন্দর ছাতা আর হাঁস পেলে কোথায় শুনি? ছাতাটা কিন্তু আমি নেব বলে রাখলাম। নিসমা, তবে শোন, এত কিছু কোথায় পেলাম? আর হাঁসটা কিন্তু জাদুর হাঁস। এই বলে হাসান একে একে সব বলতে শুরু করে। সব শুনে সোনালি আর রিমি তো অনেক খুশি হয়। বাবা, তুমি পুকুর পাড়ে মাছ পুড়িয়ে এত উপহার পেলে? আমাদের তবে আর না খেয়ে থাকতে হবে না। ভাবতেই খুব ভালো লাগছে। হাসা খুব খিদে পেয়েছে। আমি হাঁসকে ঘরে রাখি, তোমরা খেতে বসো। দেখি কি খাবার দিয়েছে ডাইনি। ওমা, কত রকম খাবার! খেতেও দারুণ স্বাদ। এত সুস্বাদু খাবার আমি কখনো খাইনি। এরকম খাবার কখনো চোখেও দেখিনি। সোনালি, রিমি ও হাসান ডাইনির দেওয়া খাবার বেশ তৃপ্তি করে খায়। পরের দিন রিমি ডাইনির দেওয়া হাঁসকে খেতে দিতে যেয়ে দেখে সত্যি সেখানে একটা সোনার পালক পড়ে আছে। বাবা, মা, দেখে যাও, এখানে সত্যি একটা সোনার পালক পড়ে আছে। সত্যিই তো। দেখো গিন্নি, দেখো সোনার পালক কেমন চকচক করছে। হাঁস থেকে আর না খেয়ে থাকতে হবে না আমাদের। তুমি দেরি করো না, পালকটা নিয়ে তাড়াতাড়ি বিক্রি করে আসো। আর বাজার করবে, বাজার করে আনলে কিন্তু রান্না করব। আচ্ছা, আমি তবে সোনার পালক নিয়ে বাজারে যাচ্ছি। দেখো হাঁসটা কেমন ডাকছে। ওকে খেতে দাও তাড়াতাড়ি। এই বলে হাসান হাঁসের সোনার পালক নিয়ে বাজারে চলে যায়। সে সোনার পালক বিক্রি করে অনেক টাকা পায়। সে টাকা দিয়ে নানান রকম বাজার করে বাড়ি ফিরে আসে।